উত্তরবঙ্গের দিকে যে শুধুমাত্র রাজ্যের শাসক দলের নজর তা তো নয়, বিজেপিরও বিশেষভাবে নজর রয়েছে। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কোচবিহারের দিনহাটায় একটি সভা করেছেন। সেই দিনহাটা সভা থেকে জাতপাতের রাজনীতি করে তৃণমূল, এরকমই সমালোচনা করেছেন। সিএ এর পক্ষে কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনি। ভারতবর্ষে ওরা জাতপাতের রাজনীতি করে, সংখ্যালঘুদের ভয় দেখায়, সিএ এর বিরোধিতা করে। এক মাসের বেশি হয়ে গেছে, সিএতে কারোর নাগরিকত্ব যায়নি, তাই সংখ্যালঘুরাও মুখ ফিরিয়ে নিয়েছে তোলামূল থেকে। আর এই কোচবিহারে দাঁড়িয়ে আরো একটি বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন উদয়ন গুহ বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি নাকি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন 21-এর ভোটের আগে। কি দাবি করেছেন শুভেন্দু অধিকারী শুনি। 21 সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে। 2021 ফেব্রুয়ারি মাস বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে বলে দিয়ে গেলাম, অস্বীকার করতে পারেন করুন, উদয়ন গুহ আর বিশু এ দুজনের জন্য বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে। এদিকে বিরোধী দলনেতা দাবি উড়িয়ে দিয়েছেন উদয়ন গুহ নিজের, পাল্টা শুভেন্দুকে কটাক্ষ করেছেন তিনি। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ দিয়ে আমার রেটটাকে আমি কমাবো না, যে সেই সময় বিজেপির প্রার্থীর হয়ে দিনহাটায় সভা করতে এসেছিল, সেইবার এই কথাটা তো তখন তো একদম ফ্যাক্টরি ফ্রেশ, হাতে গরম। তো সেই সময় এই কথাটা না বলে আজকে 3 বছর বাদে এই কথাটা আসছে কেন? এমন একটা লোকের হাতে ধরে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলা হচ্ছে। ও নিজে পা ধরে, লোকের পা ধরে বিজেপিতে গেছে, টাকা নিচ্ছে প্রকাশ্যে, তার ছবি দেখা গেছে। সেখান থেকে নিজেকে বাঁচাবার জন্য সে বিজেপিতে যোগ দিয়েছে। আর আমি দেবতার কাছে যদি প্রার্থনাই করতে হয় তাহলে পুরোহিতের মাধ্যমে যাবো কেন? সরাসরি দেবতার কাছে যাবো। ভোটের আগে উত্তরবঙ্গে ঝড়, আর সেই ঝড়ে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে রাজনীতি অনেকদিন ধরেই আমরা দেখছি, কিন্তু সেখানে এবার নতুন মোড় দেখা যাচ্ছে। গত সপ্তাহে আমরা দেখলাম না, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হলো যে বাড়ি তৈরির অনুমতি কমিশন দেয়নি, তা সত্ত্বেও দুর্গতদের জন্য বাড়ি তৈরি টাকা দিচ্ছে রাজ্য সরকার। পাল্টা বিষয়টিকে আজ অস্ত্র করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন কমিশন অনুমতি দেয়নি, এটা ঠিক নয়। আর্থিক সাহায্য, বাড়ি তৈরির অনুমতি 9 এপ্রিলে কমিশন দিয়ে দিয়েছিল, জানিয়ে নতুন করে চর্চা শুরু হয়ে গিয়েছে। 31 মার্চ ভয়ঙ্কর ঝড় হয় উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 4-5 মিনিটের ঝড়ে সব তছনছ। এ নিয়ে রাজ্য রাজনীতিতেও ঝড় ওঠে। 1 মিনিটের ব্যাপার, ওদের বাড়িটা বানানোর জন্য বাংলার বাড়িতে আমাদের যে 1,20,000 টাকা প্রভিশন আছে সেইটা ওদের দিকে দিই। অনেক দিন হয়ে গেল, কিন্তু ওরা বলেছে এক্সিস্টিং যা পলিসি আছে তাই হবে। ড্যামেজ হলে 5,000 টাকা, পুরো নষ্ট হলে 20,000 টাকা, ওইটুকু দিয়ে কি হবে? তৃণমূল দাবি করে দুর্গতদের জন্য বাড়ি তৈরির অনুমতি দেয়নি কমিশন। সেই অনুমতির তোয়াক্কা না করেই ঝড়ে বিধ্বস্তদের বাড়ি তৈরির জন্য টাকা দেবে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, পারমিশন করা আছে আগেই। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করবো, আমি গর্বিত হব। এ নিয়েই এবার আসরে বিরোধী দলনেতা। সোমবার সোশ্যাল মিডিয়ায় তিনি একটি চিঠি পোস্ট করেন। রাজ্য সরকারের উদ্দেশ্যে কমিশনের চিঠি, তারিখ 9 এপ্রিল। এই চিঠি পোস্ট করে শুভেন্দু অধিকারীর দাবি, 9 এপ্রিলই আর্থিক সাহায্য, বাড়ি তৈরির অনুমতি দেয় নির্বাচন কমিশন। 9 তারিখে পারমিশন পেয়েছে আর 12 তারিখে বাজার গরম করছে। পাল্টা তৃণমূল বলছে কমিশনের চিঠিতে বাড়ি তৈরির কোনো অনুমতিই তো দেওয়া হয়নি। কি টুইট করেছে আগে দেখুন। ইলেকশন কমিশনের যে নোটিফিকেশনটা উনি অ্যাটাচ করেছেন তাতে লেখা রয়েছে যে কম্পেনসেশন অ্যাজ পার এক্সিস্টিং রেট। এক্সিস্টিং রেট কি? যদি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত যারা রয়েছে সেক্ষেত্রে ক্ষতিপূরণ 5,000, আর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত যারা সেক্ষেত্রে ক্ষতিপূরণ 20,000। তো নতুন বাড়ির ক্ষেত্রে তো আমি 1,20,000 টাকা দিতে চাই, সেখানে 5,000 আর 20,000 কি হবে? তো আমরা যে দাবিটা করেছিলাম সেই দাবিটা মান্যতা রেখে তারা ইলেকশন কমিশনের হয়ে কথা বলতে গিয়ে এটা সেলফ গোল করেছে, আত্মঘাতী। যে চিঠিটার কথা আপনারা বলছেন সেখানটাতে এদের বিষয়টা দেখবেন, যেটা সিইওর অফিস দিচ্ছে, ব্রিজ, অমুক
তমুক, এতখানি ব্রিজের কেবল, এতগুলো বাড়ি, ডিটেলসটা কিন্তু লিখেছে সাবজেক্টে। এবার এই সাবজেক্টের বিষয়ে বলছে যে সিইওর চিঠিটা আমরা পাঠাচ্ছি, এই আমরা নির্বাচন ইসিআই এর চিঠি আপনাদের এনক্লোজ করে পাঠাচ্ছি, এটাই আপনারা ধরে নিন। সেখানে এইসব বিষয়গুলো কোথায় আছে আপনারা দেখেন। নিউজ 18 বাংলা। শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, আমরা জানি যে পূর্ব মেদিনীপুরে যে দুটি আসন তমলুক এবং কাঁথি, তাও বিশেষভাবে তৃণমূলের নজরে রয়েছে, যে কারণেই আজ হলদিয়া তৃণমূলের বৈঠক। এবং সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন ভোটের ফলেই নির্ভর করবে নেতাদের ভাগ্য। পুরস্কার তিরস্কার নীতির কথা বলেন, পুরস্কার তিরস্কার নীতিতেই নেতাদের ভবিষ্যৎ। এমনকি নন্দীগ্রামের সমন্বয়ের অভাব নিয়েও সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, এই পূর্ব মেদিনীপুরকে বিশেষভাবে নজরে কেন, পূর্ব মেদিনীপুরকে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে কেন তৃণমূলের পক্ষ থেকে? নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর, যেখানে কিনা তমলুক এবং কাঁথি আসন, তার মধ্যে তমলুক আসনকে বেশি প্রেস্টিজিয়াস ধরছে তৃণমূল। এবং সে কারণে আজকে কিন্তু কলকাতা থেকে সোজা এসেছিলেন হলদিয়ায়। হলদিয়া হলো অন্যতম বিধানসভা কেন্দ্র তমলুক লোকসভা কেন্দ্রের, যেখানে কিনা বেগ দিচ্ছে অনৈক্য, রীতিমতো তৃণমূলের গোষ্ঠী কোন্দল একবারে প্রকট, সেটা যে রয়েছে, সে কারণে তিনি যে রীতিমতো বিরক্ত। আজ হলদিয়ার নেতাদেরকে একেবারে ওই ক্লোজ ডোর অর্থাৎ রুদ্ধদ্বার বৈঠকে শর্মিষ্ঠা দাঁড় করিয়ে তাদেরকে কিন্তু রীতিমতো বেশ কিছু কথা শুনিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ঐক্য ফিরিয়ে দলের কাজে লাগতে হবে, নির্বাচনের কাজে লাগতে হবে। একই রকমভাবে তিনি কিন্তু নন্দীগ্রাম অর্থাৎ কিনা অন্যতম আরেক গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র, সেই নন্দীগ্রামেও কিন্তু তিনি একেবারে বলা যায় নেতাদেরকে দাঁড় করিয়েছেন সেই মিটিং এর মধ্যে, সেই রুদ্ধদ্বার বৈঠকে। সেখানেও কিন্তু তিনি বলে দিয়েছেন পুরস্কার তিরস্কার নীতির কথা, যেখানে ভালো ফল হলে, রেজাল্ট হলে যেমন পুরস্কার পাবে, তেমন কিন্তু তিরস্কৃত হবে। একদম, নেতাদের ভবিষ্যৎ ঠিক হবে ভোটের ফলে। ধন্যবাদ সুজিত। দুটো যে লোকসভা আসন, আমরা কাঁথি থেকে কাউকে ডাকিনি, কেননা মূলত আজকে তমলুকের যে নবগঠিত নির্বাচন কমিটি হয়েছে এবং এই জেলার সাংগঠনিক কমিটিকে নিয়ে বৈঠক ছিল। কয়েকটা জায়গায় যেখানে আমাদের কিছু সমস্যা ছিল ইন্টারনাল, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমি প্রত্যেকটা এমএলএর সাথে আলাদা করে কথা বলেছি। পরবর্তীকালে প্রায় 200 জন ছিল, সেখানে বিস্তারিত প্রত্যেকটা ব্লক ধরে ধরে আলোচনা হয়েছে এবং তৃণমূল কংগ্রেস 21-এ এই জেলায় যা ফল করেছি তার থেকে ভালো ফল হবে। ভোটের সময় এক একটা এলাকায় এক এক রকমের ইস্যু থাকে, রাজনৈতিক ইস্যু। পুরুলিয়ায় সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় কিন্তু এই মুহূর্তে একটা বড় ইস্যু, কারণ 2010-এ এই বিশ্ববিদ্যালয়ে পথ চলা শুরু হয়েছিল, 2014-এ পরিকাঠামোর উন্নয়ন হয়। এখন এই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় পথ দেখাচ্ছে পুরুলিয়ায়। কিন্তু এই বিশ্ববিদ্যালয় যে এত জায়গা করলো, এত ভালো জায়গা করলো, তার কৃতিত্ব কার? 24-এর ভোটে কিন্তু তা নিয়ে তরজা শুরু হয়েছে। পাহাড় জঙ্গলে ঘেরা পুরুলিয়া একসময় ভুগত মাওবাদী আতঙ্কে। ধীরে ধীরে সময় বদলেছে, কিন্তু দীর্ঘদিন উচ্চশিক্ষার ক্ষেত্রে অসুবিধায় পড়েছেন পুরুলিয়ার পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রাখতে গেলে পুরুলিয়ার ছেলেমেয়েদের ছুটতে হতো বর্ধমান কিংবা কলকাতায়। সেই পুরুলিয়াতেই 2010 সালে পথ চলা শুরু করে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়। কিন্তু অভিযোগ পরিকাঠামোর অভাব ছিল। ছবিটা বদলায় 2014 সালে। 2014 সালে রাজ্য সরকারের উদ্যোগে জিকে কলেজের জমিতে গড়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের মূল ভবন। এখন সেই বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভরশীল জেলার প্রায় 70,000 পড়ুয়া। এই বিশ্ববিদ্যালয়ের আওতায় এখন জেলার 28টি কলেজ, 18টি বিষয়ে স্নাতকোত্তর স্তরে পড়ানো হয়। ইউনিভার্সিটি যথেষ্ট ভালো, আর পরিকাঠামোগুলো খুব ভালো। এখানে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ নিয়েও পড়ানো হয়, বা আমাদের যেমন ঝুমুর ডিপার্টমেন্ট আছে, ছোট ডিপার্টমেন্ট আছে, তো এগুলো খুব ভালো আর কি। 24-এর ভোটেও আলোচনায় সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় এখন পুরুলিয়ার বড় ভরসা। এই কৃতিত্ব কার? এ নিয়েই এখন জোর তরজা। আমলে কিছুই হয়নি, তো ইউনিভার্সিটির সমস্ত ইয়েটাই কিন্তু আমাদের 11 সালে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই সমস্ত কিছুই এখানে এই ইউনিভার্সিটি হয়েছে। আর এই বিশ্ববিদ্যালয় হওয়ার পিছনে কার অবদান ছিল, এটা সবথেকে বেশি দেখা উচিত। তৎকালীন সাংসদ, বর্তমান আমাদের বিধায়ক, তার আপ্রাণ প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় হয়েছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডলের রিপোর্ট, নিউজ 18 বাংলা।